নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতে দেখতে 2025 সালটাও অর্ধেক শেষ হয়ে গেল। তো আবার সেই মিডিয়ার রিভিউর সময় এসে গেছে। কি কি বই পড়লাম, ভালো লাগা, খারাপ লাগা এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া এখনো পর্যন্ত পড়া টপ 5 বুকস। হ্যাঁ, শুরুতেই বলে রাখি, আমি জানি অনেকেই হয়তো এটা কমেন্ট করবেন, বাংলা বই এত কম কেন? আসলে আমি বুঝতে পারিনি। এটা ওই মিডিয়া রিভিউ করতে গিয়ে দেখলাম এবছর এখন অব্দি বাংলা বইটা একটু আমার অপেক্ষাকৃত কম পড়া হয়েছে, এবং তার মধ্যেও যতগুলো বই পড়েছি সেইগুলো সেই মানের আমার মনে হয়নি যেটা এই টপ 5 বইয়ের এই তালিকায় থাকার মতো। একটাই বাংলা বই রয়েছে এবং সেটা আমার খুব প্রিয় একটা বই। তবে সব মিলিয়ে আমার মনে হয় বাংলা, ইংরেজি, ফিকশন, নন ফিকশন, এই যে তালিকাটা, সেখান থেকে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু এক বা একাধিক ভালো লাগার বইয়ের কথা বা সাজেশন আপনারা পাবেন। তো চলুন প্রথমেই জেনে নিই। নাম্বার 1, টু কিল আ মকিং বার্ড বাই হার্পার লি। এই আমেরিকান লেখিকার লেখা এই বইটি 1960 সালে প্রকাশিত। 1961 সালে পুলিৎজার প্রাইজ পায় এবং 1962 সালে এই উপন্যাস অবলম্বনে যে চলচ্চিত্র তৈরি হয় সেটা একাডেমি অ্যাওয়ার্ড উইনার। একটা কামিং অফ এজ স্টোরি, যেটা আর্লি 1930s সেই সময়কার সাউদার্ন আমেরিকার একটা সমাজ চিত্র তুলে ধরে। চাইল্ডহুড ইনোসেন্স থেকে একটা এই যে বড়দের জগতে পা রাখার এই যে যাত্রাপথ, তার মধ্যে দিয়ে সেই সময়কার সমাজের যে ক্লাস ডিফারেন্স, সোশ্যাল যে বিভিন্ন স্টিগমা বা জেন্ডার বায়াসেস এবং অবশ্যই বর্ণবৈষম্য, রেসিজম, এইগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটা অন্যরকম ট্রিটমেন্টে। কারণ পুরো গল্পটাই লেখা একটা 6 বছরের বাচ্চা মেয়ের দৃষ্টিভঙ্গি থেকে। এই বইটা বিশেষ করে বড়দের আমার মনে হয় অবশ্য পাঠ্য, কারণ এই বইটা আমাদেরকে ভাবায় যে আমাদের ছোটদের জন্য আমরা কি এক্সাম্পল সেট করছি, এবং বইটা পড়া এবং ভাবাটা আমার মনে হয় দরকার। তার কারণ এই বইটা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। টু কিল আ মকিংবার্ড। নাম্বার 2, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। আমার খুব প্রিয় একজন লেখক, এবং পুতুল নাচের ইতিকথা আমার পড়া অন্যতম সেরা একটা বই, অন্যতম প্রিয় একটা বই। যে বইতে আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর অবিভক্ত বঙ্গদেশের গাওদিয়া গ্রাম, একটা ছোট্ট গ্রাম, সেখানে একজন সুদখোর মহাজন, একজন অসৎ ব্যবসায়ী গোপাল, আর তার ছেলে শশী। শশী শহর থেকে ডাক্তারি পাশ করে এসছে। সে চায় এই গ্রামের উপমণ্ডল জীবন থেকে বেরিয়ে গিয়ে আমি কলকাতায় গিয়ে প্র্যাকটিস করব, তারপর বিলেত যাব, আমার একটা খুব ছিমছাম সাজানো গোছানো একটা শহুরে আধুনিক একটা জীবন হবে, আধুনিকা একজন রমণীর সাথে আমার বিয়ে হবে, এরকম একটা স্বপ্ন সে দেখে। আর গোপাল চায় যে আমার এই যে এত গৃহ সম্পত্তি আমি করেছি, সে তুই পড়াশোনা, সে ডাক্তারি কর, গ্রামের মধ্যে যাই করবি কর, এগুলো তুই দেখভাল করবি গ্রামের মধ্যে থেকে। তো ওই পিতা পুত্রের দ্বন্দ্ব, তাদের মধ্যেকার জটিল সমীকরণ, শুধু যে তাদের চাওয়া পাওয়ার সংখ্যা তাই নয়, তাদের বিভিন্ন মোরালিটির তাদের যে ডিফারেন্স, তাদের ক্যারেক্টারের যে ডিফারেন্স, এটা তো এই বইয়ের একটা অন্যতম অংশ জুড়ে আছেই। এবং এই যে শশী গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু সে কি আদৌ পারবে? সে কিভাবে এই গ্রামের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে বা যাবে না, বা কি হবে? কি অনেকগুলো চরিত্র, মেজর অ্যান্ড মাইনর ক্যারেক্টার্স, তাদের প্রত্যেকের যে জীবনের যে ছোট ছোট সাবপ্লট গুলো, তাদের যে গল্পগুলো, সেগুলো একসাথে জুড়ে একসাথে বুনে তোলা হয় এমন একটা গল্প, যেটা সেই সময়কার সমাজচিত্র তো তুলে ধরেই, শাশ্বত মানব মনের বিভিন্ন টানাপোড়েন, দ্বন্দ্ব, পাওয়া না পাওয়া, চাওয়া ইত্যাদি, এই সমস্ত কিছুকেও এত সুন্দরভাবে তুলে ধরে, সমস্ত ধরনের পাঠকদের জন্য খুব উপভোগ্য হয়ে ওঠে। নাম্বার 3, মেন অ্যান্ড হিজ সিম্বলস। এটা একটা নন ফিকশন বই, যদিও মূলত সাইকোলজির উপরেই লেখা, তবে সাইকোলজির থেকেও আমার মনে হয় এটা আরো স্পিরিচুয়ালিটি বা পার্সোনাল হিলিং এর ক্ষেত্রেও এই বইটা খুব ইম্পর্টেন্ট। লেখক বিখ্যাত মনস্তত্ত্ববিদ কার্ল জুং এবং তার কোলাবোরেটরস, তাদের লেখা। কার্ল জুং তার কাজকর্ম মূলত সারা জীবনই স্কলারলি আর্টিকেলস বা সেই সমস্ত লেকচার সাথে সীমাবদ্ধ ছিল। জীবনের একদম শেষ প্রান্তে এসে, শেষ কয়েক মাস বা কয়েক সপ্তাহ আগে তার মৃত্যুর বোধহয় এই ড্রাফটটা শেষ হয়, তিনি এই বইটি লেখেন। এই বইটি লেখেন সম্পূর্ণ বলা ভুল, তার কারণ এর প্রথম পার্টটা তার লেখা একটা এসে, মূল যে এসে সেটা, তারপরের পার্টগুলো তার কোলাবোরেটরসদের লেখা, যারা তারা নিজেও প্রত্যেক একজন দিকপাল, চিকিৎসক, মনস্তাত্ত্বিক বা মনস্তত্ত্ববিদ, এবং সেই ড্রাফটগুলো কিন্তু কার্ল জুং নিজেই এডিট করেছেন। এই বইটাতে মূলত যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, আমরা আধুনিক মানুষ, আমরা এই আধুনিকতার এই যে যাত্রাপথে আমাদের নিজেদের যে অন্তর্জগৎ, সেটার থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি। এবং বিশেষ করে যে আমাদের অন্তর্জগৎ, যেটা আনকনসিয়াস বা সাইকি যাই বলুন না কেন, সেখানে আমাদের অজ্ঞাতসারে এমন অনেক কিছু ঘটে চলেছে যেগুলো বুঝতে না পারলে বা জানতে না পারলে কিন্তু সেটাই আমাদের নানান সমস্যার সৃষ্টি করে, যেটা আমরা বুঝতেও পারি না যে রুটটা কোথায়। আর এই যে আমাদের সাইকি,
সে আমাদের আনকনসিয়াস, সেইটা মূলত কিসের মধ্যে দিয়ে জানান দিতে চায় যে এটার মধ্যে কি ঘটে চলেছে? নানান রকম সিম্বলের মধ্যে দিয়ে, সিম্বলিজম। সেটা কখনো আমাদের স্বপ্নে, আমাদের পার্সোনাল, আমাদের সিম্বলিক ইন্টারপ্রিটেশনস, অথবা আমাদের বিভিন্ন মিথ, বিভিন্ন আর্ট, কালচার, লিটারেচার, এই সমস্ত কিছুতে কিভাবে সিম্বলের ব্যবহার, সিম্বলিজম, এবং সেটা কি বলতে চায় আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনে, তার তাৎপর্যটা কোথায়, এটা নিয়ে একটা খুব দারুণ ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং বই। নাম্বার 4, মার্ডার মিস্ট্রি, হু ডান ইট, মার্ডার, এরকুল পোয়ারো, অগাথা ক্রিস্টি। অবশ্যই অগাথা ক্রিস্টির লেখা একটা টান টান মার্ডার মিস্ট্রি, রহস্য রোমাঞ্চ, আফটার দ্য ফিউনারাল। এই বইটা কেন এই তালিকায় রাখলাম, সত্যি তো কেন রাখলাম, আসলে এত বছর ধরে এত মার্ডার মিস্ট্রি পড়েছি, আজকাল না ওই রহস্যর বই সমস্ত পড়তে শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, বুঝতে পারি যে হু ডান ইট, হ্যাঁ এই তো করেছে। কিন্তু এই বইটা বহু বছর পর, রাদার বলা যায়, আমাকে একদম পুরো শকড করে দিয়েছে। রিয়েলি রিয়েলি এইটা হয়েছে, এ করেছে খুনটা, বা এরা করেছে খুনটা। তো এই যে আমাকে এটা শকড করে দিয়েছে, মূলত এই জন্যই আমার এই বইটা রাখা, যে মানে খুব ভালো লেগেছে। তো এই বইটাতে আমরা দেখি আফটার দ্য ফিউনারাল, মানে একজন বড় লোক, একজন ব্যবসায়ী, তিনি একজন রিচ ম্যান, তিনি মারা গেছেন, এবং তার নিজের কোনো পুত্র কন্যা কেউ নেই, তার সমস্ত বিষয় সম্পত্তি তিনি তার ভাই বোন নিজ নেপু তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। আফটার হিজ ফিউনারাল, যখন এরা সবাই সেই হলে তারা একত্রিত হয়েছে, তার এক খ্যাপাটে ছোট বোন, সে হঠাৎ প্রশ্ন করে, হি ওয়াজ মার্ডার্ড, ওয়াজন্ট হি? এভরিওয়ান ইজ শকড। তবুও কোথাও যেন একটা আনকমফোর্টেবল, একটা আনইজিনেস, একটা অন্য একটা কিছু হতে চলেছে, এরকম একটা কাজ করে, এবং অবধারিত ভাবে কয়েকদিনের মধ্যে সেই বোনটা খুন হয়। কে করলো, হু ডান ইট, কেউ বা কারা? তো এইটা নিয়ে একটা টানটান মার্ডার মিস্ট্রি, এবং অবশ্যই অগাথা ক্রিস্টির অন্য সমস্ত গল্পের মতোই এক্ষেত্রেও আমরা দেখি শুধু মার্ডার মিস্ট্রি তা নয়, সেই সময়কার যে সমাজ চিত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে, ব্রিটিশ যে সমাজ, সেখানকার যে ক্লাস স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার, জেন্ডার রোলস, ইকোনমি, সমস্ত কিছু একদম মানে পুরনো সমস্ত কিছু ভেঙে পড়ছে এবং নতুন করে সমস্ত কিছু গড়ে উঠছে, সেটা যে শুধু তুলে ধরা হয়েছে তাই নয়, এই বইয়ের একটা অন্যতম প্রেক্ষাপট এবং অন্যতম ড্রাইভিং ফোর্স বা মোটিভের ক্ষেত্রেও কিন্তু এই এই ব্যাকড্রপটা খুব সুন্দরভাবে কাজ করে এবং আমাদেরকে ভাবায়। তো সমস্ত কিছু মিলে টানটান মার্ডার মিস্ট্রি, যেটা আমাদের ভাবনা উস্কে দেয়, সমাজচিত্র তুলে ধরে, তো আর কি চাই টপ 5 লিস্টে থাকার জন্য, আফটার দ্য ফিউনারাল। এবং নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, রে ব্র্যাডবেরির লেখা জেন ইন দ্য আর্ট অফ রাইটিং। এটা লেখকদের জন্য লেখা একটা বই, ইটস রিটেন ফর রাইটার্স বাই অ্যানাদার রাইটার, কিন্তু আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ মানুষদের কিন্তু এই বইটা শুধু যে ভালো লাগবে তাই নয়, পড়া উচিত। খুব ইন্সপিরেশনাল একটা বই এই বইটা, আর 5টা রাইটিং বইয়ের থেকে আলাদা, তার কারণ এটা ওই রাইটিং এর যে টেকনিক্যাল দিকগুলো বা ক্রাফট, স্টাইল, এই সমস্ত জিনিসের প্রতি ততটা ফোকাস করে না, বা সৃষ্টির আনন্দে সৃষ্টি করে যাওয়া, মূলত সেটাকেই ফোকাস করা হয়। কিভাবে আমাদের জীবনের নানান ঘটনা, আমাদের বিভিন্ন ভালো লাগা, মন্দ লাগা, ভয় বা ডিসকমফোর্ট, এই যে ইমোশন গুলো থেকে আমরা কিভাবে সেটাকে একটা সৃষ্টিশীল রূপ দেবো, একটা ক্রিয়েটিভিটির মধ্যে আমরা সেটাকে প্রকাশ করব, এইটাই এই বইয়ের মূল বক্তব্য। এবং এই প্রসেসের মধ্যে কিভাবে আমরা শান্তি খুঁজে পাবো, আনন্দ, ভালো লাগা খুঁজে পাবো। তো বন্ধুরা, এই ছিল 2025-এর প্রথমার্ধে আমার পড়া সেরা 5টা বই। আপনারা কি কি পড়লেন, আপনাদের কি কি ভালো লাগলো বা লাগলো না, সমস্ত কিছু জানান কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগির নতুন বইয়ের কথা নিয়ে। পড়তে থাকুন। নমস্কার।